আমি জানি আমাদের এই যে পুরুষ ফুটবল, পুরুষ ক্রিকেটের যে প্রবল আধিপত্য, প্রবল ডামাডোল, এর মাঝখানে মেয়েদের ফুটবলটা ওইভাবে স্পেস পায় না। মেয়েদের কোনো খেলাধুলাই স্পেস পায় না। যদি একটা ট্রফি জিতে আসে তখন আবার আমরা খুব হইচই করি। কিন্তু তারপরেও আজকে আমাদের মেয়েরা যে একটা কাজ করছে, বাহরাইনের মতো একটা দলকে, আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ আগায় থাকা বাহরাইনের মতো একটা দলকে ৭-০ গোলে গুড়ায় দিছে। আপনারা অলরেডি এই নিউজটা জানেন, গতকালকের ঘটনা না জেনে কই যাবেন। অনেকে খেলাটাও দেখছেন। আমি একটু এই জায়গাটায় খেলা নিয়ে কিছু বলবো না, আমি তো খেলা নিয়ে বলতে পারি না, পুরুষদের খেলা নিয়েও পারি না, ক্রিকেট নিয়েও পারি না। আমি যেটা পারবো সেটা হচ্ছে যে আমাদের এই মেয়েদের যে জয়টা, এই যে দাপটটা, এই দাপটটা বহু 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 মাত্রিক অর্থ বহন করে। সেই অর্থগুলো একটু বলার চেষ্টা করবো। দেখেন, আমাদের ফুটবলই অর্থে, মানে এই টিমটা নিয়েই নানা রকম স্ট্রাগল গত কয়েক মাস ধরে চলতেছিল। এরা একটা টার্ময়েলের ভিতর দিয়ে যাচ্ছিল। সেখান থেকে উঠে এসে এই টিমটার এই পারফরমেন্স এমনিতেই অনেক অর্থ বহন করে। তারপরে আমি মনে করি আমাদের সোশিও ইকোনমিক অবস্থায়, আমাদের খেলাধুলার বাস্তবতায় মেয়েদের এই জয়টা একটা অনন্য সাধারণ ব্যাপার। এবং এর মধ্যে দিয়ে একটা সুযোগ তৈরি হয়েছে যে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ফুটবল দল এশিয়া কাপ খেলে ফেলতে পারে। কি বিস্ময়কর, কি বিস্ময়কর ব্যাপার। সেই ব্যাপারগুলো নিয়ে একটু আসেন গল্প করি। দেখেন, শুরুতে একটু এশিয়া কাপ খেলার যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটা নিয়ে একটু বলি। এখনো সম্ভাবনাটা সুদূর সুদূর পরাহত। বাংলাদেশের কোনো ফুটবল টিম এখনো পর্যন্ত এশিয়া কাপ খেলে নাই। আমাদের জন্য এশিয়া কাপ খেলা এখনো পর্যন্ত বিশ্বকাপের মতো অনেক দূরের ব্যাপার। আমরা একটা স্বপ্ন দেখতেছিলাম যে হামজা, সমিত, সোম, ফাহমিদুল এরা যোগ হওয়াতে আমরা হয়তো এবার এশিয়া কাপ যে বাছাই পর্ব পুরুষদের খেলা হচ্ছে সেখানে হয়তো একটা ভালো অবস্থানে থাকবো। কিন্তু অলরেডি আমরা ইন্ডিয়ার বিপক্ষে ড্র করে আর পরে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে ওই রেসে বেশ একটু ধাক্কা খেয়ে গেছে। স্টিল সম্ভব, স্টিল ছেলেদের পক্ষেও সেটা সম্ভব। কিন্তু আমাদের মেয়েরা খুব ইন্টারেস্টিংলি সব খেলাধুলায় একটু আগায় থাকে। আমাদের ধরেন ক্রিকেটে যদি তাকান, ক্রিকেটে আজ পর্যন্ত আমাদের ক্রিকেটাররা কোনো আঞ্চলিক বা গ্লোবাল ট্রফি জিততে পারে নাই। আমাদের ক্রিকেটে এখন পর্যন্ত স্বীকৃত ট্রফি দুটো। একটা হচ্ছে 97-এ আমরা আইসিসি ট্রফি জিতছিলাম। ওটা ইন্টারন্যাশনাল ট্রফি না, মানে ওয়ান ডে লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে আসার পরের কোনো ট্রফি না, ওটা বিলো লেভেল ট্রফি। ফলে ওটা আমাদের অত্যন্ত সম্মানের ব্যাপার, প্রাইডের ব্যাপার, কিন্তু ওটাকে তো আমরা গুনতে পারতেছি না। তাহলে আমরা ক্রিকেট ইন্টারন্যাশনালের ট্রফি কি জিতলাম? একটা ট্রফি জিতলাম, ওই ওই যে আয়ারল্যান্ডে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট। আমরা কোনো আঞ্চলিক ট্রফি বা বৈশ্বিক ট্রফি জিতি নাই, একটা বয়স ভিত্তিক বিশ্বকাপ জিতছি। সেটা অবশ্যই অনেক বড় অর্জন। কিন্তু তারও আগে আমাদের মেয়েরা এশিয়া কাপ জিতে ফেলছে, আমাদের মেয়ে ক্রিকেটাররা। কি বিস্ময়কর ব্যাপার দেখেন, এশিয়া কাপে আমরা ক্রিকেটে কয়েকবার ফাইনাল খেলছি, ওয়ানডে ফরম্যাটে খেলছি, টি-20 খেলছি, কিন্তু কখনো জিততে পারি নাই। সেই কাজটা আমাদের মেয়েরা করে ফেলছে। ফুটবলেও সিনারিওটা একই রকম। আমাদের ফুটবলে পুরুষরা সাপ বা এসএ গেমস যেটাই বলেন, যে ফর্মেই হোক, জিতছে, একাধিকবারই জিতছে। কিন্তু আমাদের মেয়েদের ফুটবল দল গত ৩-৪ বছর ধরে এজ লেভেল থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত সাউথ এশিয়ান পর্যায়ে যে ডমিনেন্স দেখাচ্ছে, এটা এখনো পর্যন্ত আমাদের পুরুষ দল কল্পনা করতে পারে না। হামজা, সমিত, সোমরা যোগ হওয়ার পরে কি হবে আমরা জানি না, কিন্তু এর আগ পর্যন্ত এটা আমরা কল্পনা করতে পারি নাই। মানে আন্ডার 13 বলেন, 20 বলেন, সিনিয়র দল বলেন, যতগুলো দল আছে, আমি সবগুলোর এজ লেভেল সঠিক জানি না, সবগুলো দল নিয়মিত ওখানে যায়, গিয়ে কোনোটার অলরেডি দুবার জেতা হয়ে গেছে, কোনোটার একবার জেতা হয়ে গেছে। মানে আমাদের সাউথ এশিয়ান পর্যায়ে আমাদের মেয়েদের আশেপাশে কেউ নাই। এই খবরটা আপনাদের জানার কথা, কারণ ওরা যেই ট্রফি জেতে তখন সবার টনক নড়ে, সবাই সম্বর্ধনা টনা দেয়, বিরাট বাসে করে প্যারেড দিয়ে আনা হয়। কিন্তু আলটিমেটলি এই মেয়েরা কি পায়? এই কথাগুলো আপনাদের কাছে ক্লিশে মনে হতে পারে যে দাদা প্রায় সুযোগ পাইলে এই কথাগুলো বলে। দেখেন, আমাদের মেয়েরা সব স্পোর্টসে পায় সবচেয়ে কম, দেয় সবচেয়ে বেশি। মানে দেয় কিভাবে বেশি এটা তো বললামই। অন্যান্য স্পোর্টসেও আপনি যদি দেখেন, আমাদের আর্চারিতে, আমাদের শুটিংয়ে, সেই সাবিনা আপা কোন আমলে আমাদের কমনওয়েলথ গোল্ড এনেছে? কোন আমলে কি পাইছে সাবিনা আপা? কিচ্ছু পায় নাই। আমাদের মেয়ে আর্চারদের মধ্যে দিয়া বেশ কিছু আন্তর্জাতিক শিরোপা এনে দিছে। কি পাইছে? কিচ্ছু পায় নাই। আমাদের মেয়েরা কোথাও কিছু পায় না। আমি বারবার বলি, আপনারা আমাদের মেয়েদের খেলাধুলা ব্যাপারটা যদি বুঝতে চান, দুটো জায়গা ভিজিট করেন। একটা হচ্ছে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের যে ঝাঁ চকচকে একটা প্রাসাদ আছে, ওই প্রাসাদের ঠিক পেছনে একটা ক্রীড়াপল্লী আছে।
ওখানে আমাদের মেয়ে স্পোর্টসম্যানরা থাকে, ক্রিকেটাররা থাকে, ফুটবলাররা থাকে, যখন যাদের দরকার হয় তাদেরকে রাখা হয়। দেখে আসবেন যে কি অমানবিক জীবনযাপন করে এরা, কি অমানবিক জীবনযাপন করে। আপনারা হলের ডাল নিয়ে বলেন যে হলের ডাল পানির চেয়েও পাতলা, ওখানকার ডাল দেখে আসবেন। এবং কয় পিস মাংস খায়, কতটুকু সেই পিসের সাইজ সেটা দেখবেন। ওরা কি রকম বিছানা পায় শোয়ার জন্য। আমি দেখেন, এটা হতে পারে গত ৪-৫ বছরে হয়তো ব্যাপারটা একটু বদলায় যেতে পারে। আমি তার আগের কথা বলতেছি। আমি যে সময় রিপোর্টিং করতাম সে সময় দেখছি কি অমানবিক জীবনযাপন করে, কি অমানবিক জীবনযাপন করে। আমাদের সাঁতারুরা আন্তর্জাতিক পর্যায়ে বড় কিছু না পেলেও আমাদের মেয়ে সাঁতারুরা যে কি কষ্টটা করে, ওই যে সুইমিং ফেডারেশনের যে স্টেডিয়ামের মতো গ্যালারি আছে, ওই গ্যালারির নিচে এসে শুয়ে থাকে ওরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলবে বলে। সারা রাত শীতের মধ্যে ওই গ্যালারির নিচে শুয়ে থাকে। কেন? যদি এসব খেলে একটা বাহিনীর চাকরি পাওয়া যায়। আমি বলতেছি না যে ওরা একেবারে না খেয়ে না লয়ে এই সংগ্রামটা শুধু দেশের জন্য করে, তা না। ওরা পরিবার বাঁচানোর জন্য করে, নিজেরে বাঁচানোর জন্য করে। একই সঙ্গে দেশের জন্য এবং খেলার জন্য প্রেমটা তো থাকেই। তা নাহলে অন্য কোনো পথ তো বেছে নিত, কত পথই তো মানুষের জীবনে খোলা থাকে। এই মেয়েগুলো এর অধিকাংশ উঠে আসে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে, অত্যন্ত দরিদ্র পরিবার থেকে। এদের যখন খেলাধুলার যাত্রা শুরু হয়, প্রথম লড়াইটা হয় পরিবারে। পরিবারে বাবা মা বেরোতে দিতে চায় না, হাফ প্যান্ট পরে খেলবে। এই হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, পাহাড়ি বলেন, সব পরিবারে একই সমস্যা। আপনাদের মনে হতে পারে যে আমার পরিবারে এটা সমস্যা, ওর পরিবারে বোধহয় নাই। সব পরিবারে, বিশেষত লোয়ার মিডল ক্লাসে বা লোয়ার ক্লাসে, এরা তো একদম প্রান্তিক গোষ্ঠী থেকে আসে। এই বেশিরভাগ মেয়ে, আমি জানি না এদের সবার ডিটেল, কিন্তু আন্দাজে বলতেছে। দেখেন, এই যে 23 সদস্যের স্কোয়াড নিয়ে গেছে না, এর মধ্যে অন্তত 20 জন পাবেন যারা একেবারে নিডি ফ্যামিলি থেকে আসে। তো এইসব ফ্যামিলিতে স্বাভাবিকভাবে রেস্ট্রিকশনও অনেক বেশি। এই প্রথম পরিবারের ধাক্কা সামলায়, এরপরে যখন মাঠে খেলা শুরু করে সোসাইটির ধাক্কা সামলায়। সোসাইটির একটা ধাক্কা আছে, না এটা করা যাবে না, মেয়েরা এটা করবে না। এরপরেও এরা কষ্ট করে সবার সঙ্গে লড়াই করে ঢাকায় আসে। ঢাকায় কেন আসে? ওই যে বললাম যে পরিবার বাঁচাতে হবে। এসব ক্ষেত্রে আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই মেয়েদের পরিবারের চিত্রটা এরকম যে এদের বাবা বৃদ্ধ, অসুস্থ, আর সংসার চালাতে পারতেছে না। বেশিরভাগ ক্ষেত্রে এদের কোনো ভাই নাই। ওই 2 বা 3টে মেয়ে, ওদেরই সংসার চালাতে হবে। 2 উপায় থাকে, এক ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি করা, বাড়ি বাড়ি কাজ করা, নতুবা নিজের প্যাশনটা ধরে রাখা। ওই প্যাশন ধরে রাখতেই ওরা ঢাকায় আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাই আছে, কাজকর্ম করে না, মানে সংসার ওই মেয়েকেই চালাতে হবে। সেটা চালানোর উপায় কি? ওই যে শীতের মধ্যে গ্যালারির নিচে শুয়ে থাকা, ওই যে নোংরা পরিবেশে অমানবিক হোস্টেলে থাকা, এগুলো করে প্রাণান্ত চেষ্টা করে ওরা যে একটু টপ লেভেলে যদি পারফর্ম করা যায়। টপ লেভেলে পারফর্ম করতে পারলে তখন কি হবে? তখন কোনো একটা বাহিনীর চাকরি পাবে। এই হচ্ছে গড়পড়তা আমাদের মেয়ে অ্যাথলেটদের জীবন। এখানে ফুটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ড একটু একটু করে দৃশ্য বদলাচ্ছে। ক্রিকেট বোর্ড কিছু মেয়েরে অলরেডি চুক্তি অফার করছে। ক্রিকেট বোর্ডের যে লিগ হয় ক্রিকেটে, সেখান থেকে কিছু কিছু টাকা পায়। কিছু মেয়ে অলরেডি ভদ্রস্থ প্রফেশন হিসেবে ক্রিকেটকে নিতে পারছে। ফুটবলেও সেটা কিছুটা শুরু হয়েছে, কিছুটা। স্টিল আপনি যদি ছেলেদের সঙ্গে কম্পেয়ার করেন, আমি কখনো ছেলে মেয়ে কম্পেয়ার করার পক্ষে না, এবং ছেলে মেয়ে ইকুয়াল মানি ডিস্ট্রিবিউশনের পক্ষেও না। জেন্ডার সমতা মানে যে এই সবাইকে সমান দিতে হবে তা আমি বলি না। যেহেতু স্পন্সররা আসে পুরুষদের টানে, ফলে পুরুষরাই বেশি পাবে। কিন্তু সে বেশির মধ্যে একটা পার্থক্য তো সীমা থাকে। সেই সীমাটা খুব মারাত্মক। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এখন যারা অলরেডি প্রফেশনাল কাঠামোতে চলে আসছে, এরাও কার্যত কোনো সুযোগ সুবিধা তেমন পায় না। একদমই কোনো সুযোগ সুবিধা পায় না। ধরেন লাস্ট যে আমরা এসএ গেমসটা খেলতে গেলাম, আমাদের মেয়েরা খেলতে গেল, আপনি জানেন এরা কোনো ম্যাচ প্র্যাকটিস করে যায় নাই, কোনো ম্যাচ প্র্যাকটিস করার সুযোগ পায় না। পুরোটা সময় বাফুফের ওখানে থাকার কিছু জায়গা আছে বাফুফে ভবনে, ওখানে আটকে রয়েছে আর প্র্যাকটিস করছে। কোনো ম্যাচ প্র্যাকটিস না করে এরা খেলতে চলে গেছে, তারপরেও গিয়ে চ্যাম্পিয়ন হয়ে আসছে। এই হচ্ছে আমাদের মেয়েদের অবস্থা। এর মধ্যে যদি কেউ একটু টিকটক করে, আরে বাচ্চা বাচ্চা মেয়েরে ভাই, আপনারা যারা শুনতেছেন বেশিরভাগের বাসার ছোট বোনটা হচ্ছে বড়। এই মেয়েরা যখন একটু সুযোগ সুবিধা পায়, হাতে একটা স্মার্টফোন আসে, 5 স্টার হোটেলে থাকে, একটু জিমে যায়, তখন স্বাভাবিকভাবে শখ হয় না যে একটু টিকটক করবে, অমুক করবে, তমুক করবে। হ্যাঁ, সেটা করতে গিয়ে যদি টিমের পারফরমেন্সে প্রভাব পড়ে তখন তো কোচ ব্যবস্থা নেবেন, যেটা নিয়ে অনেক গোলমাল হয়েছে। কিন্তু আমরা যখন এগুলো নিয়ে টিটকারি করি, আমরা যখন এগুলো নিয়ে ওদের অশোভন কথাবার্তা বলি, তখন আমাদেরকে একবার নিজের দিকে তাকায় দেখতে ইচ্ছা করে না?
ওই যে রিয়াদ না মুশফিক কে বলছিল যে আয়না দেখতে ইচ্ছা করে না, যে আমরা সোসাইটিতে কি অবদান রাখি, কেন আমরা ওদের টিকটক নিয়ে কথা বলি। আমি এই যে যা করতেছি কি টিকটকের চেয়ে খুব ভালো কিছু করতেছি? এই যে বসে কথাবার্তা বলতেছি সেই ক্যামেরার সামনেই তো বলতেছি, ওরা যা পারে তাই ক্যামেরার সামনে করে। এটারে নিয়ে ওদের টিচ করার কিছু নাই, বাজে বাজে কথা বলার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, ওদের ভিতরে কেউ কেউ অশোভন কথা বলে, কেউ কেউ ম্যাচিউর্ড না, সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, কারণ বাচ্চাগুলো মাত্র বড় হচ্ছে। এবং সম্প্রতি তারা কি একটা টার্ময়েলের ভিতর দিয়ে গেল, ওই জায়গাটায় দোষ গুণ কার আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না। আসলে আমার কাছে মনে হয়েছিল যে এটা নিয়ে আগেও কন্টেন্ট করছি, পিটার বাটলার ভার্সাস আমাদের যে মেয়ে খেলোয়াড়দের একটা অংশের যে বিরোধিতা, এটা আসলে আমার কাছে মনে হয়েছে দুই পক্ষই ব্যাপক অ্যারোগেন্স এবং কি বলবো শিষ্টতাহীন একটা আচরণ করছে। তারপরে যেটা হয়েছে, কিছু খেলোয়াড়ের সঙ্গে মিটমাট হয়ে গেছে, বিদ্রোহ থেকে চলে আসছে, পিটার বাটলার তাদের মেনে নিছে, তাদের নিয়ে খেলতেছে, তাদের ছাড়াও কিছুদিন খেলছে, সে সময় খারাপ রেজাল্ট হয়েছে একেবারে। তারপরে সেই মেয়েরা ইনকর্পোরেট হয়েছে, মানে কিছুটা অংশ ইনকর্পোরেট হয়েছে, 6-7 জন একেবারেই বাদ পড়ে গেছে, তারা এমনিতে পারফরমেন্সের কারণেই হয়তো বাদ পড়ে যেত, তাদেরও বুঝতে হতো, সময় তো আস্তে আস্তে ফুরায় যায়। ওদের ভিতরে অনেকে আছে যারা আমাদের ন্যাশনাল হিরো, আমাদেরকে এর আগে অনেক গৌরব এনে দিছে, ফলে ওরা বাদ পড়ে গেছে বলে ওদের আবার টিটকারি করা যাবে না যে এই তো পারলা না পিটারের সঙ্গে। পারবে কেন, বয়স হয়ে গেছে না, ওরা চলে গেছে, এখন নতুনদের সময়, সেই নতুনদের নিয়ে পিটার অবশ্যই তার জায়গায় দুর্দান্ত করছে। এবং আমি মনে করি পিটার যদি এই দলটাকে এশিয়া কাপে নিতে পারে, পিটারকে একটা প্রমোশন দেওয়া উচিত। পিটার এই যে গোলমেলে অবস্থার মধ্যে দিয়ে টিমটাকে নিয়ে এত কিছু করতেছে, পিটারের একটা পুরস্কার পাওনা হয়ে গেছে। সেটা আমি বলতেছি না এখনই তারা পুরুষ দল দিয়ে দেন, সেটা দিলেও মন্দ হবে না, কিন্তু তার একটা পুরস্কার পাওনা হয়ে গেছে, অলরেডি পাওনা হয়ে গেছে। দেখেন আজকে এই যে বাহরাইনের বিপক্ষে আমরা জিতলাম, বাহরাইন র্যাঙ্কিং আমাদের চেয়ে 36 ধাপ উপরে। 36 ধাপ বুঝেন, 36 ধাপ কত উপরে? ফুটবলে 36 ধাপ অনেক বড় ব্যাপার। সেই ব্যবধানটারে তারা উল্টায় ফেলছে, মানে মনে হচ্ছিল বাহরাইন আমাদের চেয়ে 36 নম্বর 72 ধাপ পেছনে, বাহরাইনের দাঁড়াতেই দেয় নাই। আমি সোফাস করে দেখতেছিলাম যে বাংলাদেশের মেয়েরা 20টা অন টার্গেট শট করছে, মোট 37টা শট করছে অন টার্গেট অফ টার্গেট মিলায়। সেখানে ওরা অন টার্গেট, বাহরাইন অন টার্গেট শট করতে পারছে একটা, আর অফ টার্গেট শট করতে পারছে 2টা, মানে 37টা শটের বিপক্ষে ওরা 3টা শট করতে পারছে। মনে হয়েছে যে বাহরাইন নামে কোনো দল ছিল? দলই ছিল না। আমাদের মেয়েরা যদি এখানে 10-12 গোলে জিততো, খেলাটা যা হয়েছে তাতেও অবাক হওয়ার কিছু হতো না। তহুরা মাত্র 3-4 মিনিটের মধ্যে, 45+ মিনিট, মানে প্রথমার্ধে তখন এক্সট্রা টাইমের খেলা চলতেছে, তখন সে 2 গোল করে ফেললো। যদি শুরুতেই ওর একটা গোল অফ সাইডে বাতিল না হতো, তাহলে ওই সময় হ্যাট্রিক হয়ে যায়। পরে আবার শেষ দিকে গিয়ে দুর্দান্ত এক শট করলো, পোস্ট কাপায় বল ফিরে আসলো, ওই সময় হ্যাট্রিক মিস হলো। মানে তহুরা যে 4 গোল পায় নাই সেটাই বেশি, এর মাঝখানে আমাদের আরো অফ সাইডে গোল বাতিল হয়েছে, আরো 2-1টা এই পোস্ট ছুঁয়ে চলে গেছে, বার ছুঁয়ে চলে গেছে, মানে আনবিলিভেবল একটা খেলা হচ্ছে। কিন্তু আবারও বলি যে ফুটবলটা এখানে, রেজাল্টটা এখানে আমার কাছে ম্যাটার না, ম্যাটার হচ্ছে এটা একটা স্টেটমেন্ট আমাদের। আমি কোনো সোশিও পলিটিক্যাল কথা মানে একদম সুনির্দিষ্ট করে বলতে চাই না, কিন্তু আমাদের সোসাইটিতে গত দীর্ঘকাল ধরে যে অবস্থা বিদ্যমান, যে অবস্থা বিদ্যমান তাতে আমাদের পুরুষ খেলোয়াড়রা এত 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 লাখো লাখো টাকা পেয়ে ক্রিকেটে, ফুটবলে আমাদেরকে এখনো পর্যন্ত কিছু এনে দিতে পারতেছে না। ফুটবলে যা কিছু সম্ভাবনা আমরা দেখতেছি, সেটা দেখতেছি যারা টাকা পায় না, মানে হামজা, সমিত সোম, ওরা তো বাংলাদেশ থেকে কিছু পায় না, ওরা এসে আমাদেরকে একটা হেল্প করার চেষ্টা করতেছে। সেই জায়গাটায় যারা আমাদের এখানে প্রায় কিছুই পায় না, তারা রুখে দাঁড়ায়, তারা এই যে পরিবার, সমাজ, অর্থনীতি, তারপরে সব কিছু, ফেডারেশন, সব কিছুর অসহযোগিতা এবং সব কিছু না পাওয়া, এটার বিরুদ্ধে দাঁড়ায় যখন ছোট্ট একটা কিছু জিতে দেয়, 7-0 গোল লাগবে না, 1-0 গোলেও যখন তারা বাহরাইনের বিপক্ষে জেতে, ওটা আমাদের জন্য অনেক অনেক বড় ব্যাপার। এবং কেন যেন আমার মনে হচ্ছে, মানে এটা একদম আমার একটা শুভ কামনা বলতে পারেন, যদিও নেক্সট ম্যাচটা মায়ানমারের সঙ্গে, মায়ানমার অলরেডি তাদের প্রথম ম্যাচে 8 গোলে জিতছে, ফলে মায়ানমার অলরেডি অ্যাডভান্স আছে। আমাদের যদি শেষ পর্যন্ত, আমাদের এক গ্রুপ থেকে তো একটাই দল যাবে শেষ পর্যন্ত ওই এশিয়া কাপে, ফলে শেষ পর্যন্ত এমন যদি হয় যে মায়ানমার আর আমাদের পয়েন্ট সমান হয়ে গেছে, তাও গোল ডিফারেন্স ওরা অলরেডি আগায় গেছে আমাদের চেয়ে। এবং আমাদের নেক্সট ম্যাচ মায়ানমারের সঙ্গে, খেলাটা হচ্ছে রেঙ্গুনে,
আজকাল দেখি লোকজন ইয়াঙ্গুন বলতেছে, আমরা রেঙ্গুনই জানতাম। রেঙ্গুনে মানে মায়ানমারে খেলা হচ্ছে, ফলে মায়ানমার অনেক আগায় থাকবে। এবং আমি বিডি নিউজে দেখলাম মায়ানমার বাংলাদেশ লাস্ট যে মেয়েদের ম্যাচ হয়েছে এই রেঙ্গুনেই, ওখানে আমরা 5-0 গোলে হারছি। ফলে প্রত্যাশা খুব একটা করা উচিত হবে না, কিন্তু মায়ানমারের বিপক্ষে যদি বাংলাদেশ ড্র করে তাহলে কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে, মানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সেক্ষেত্রে বাংলাদেশ প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ফুটবল দল এশিয়া কাপে চলে যাবে, কি বিরাট একটা ঘটনা ঘটবে প্রথমবারের মতো। আর মায়ানমারে হারায় দিলে তো আর কথা নাই, তখন আমাদের তৃতীয় ম্যাচের জন্য ওয়েট করতে হবে না। আগামী ম্যাচেই বোধহয় 2 তারিখে ম্যাচ, আগামী ম্যাচেই আমরা সেলিব্রেট করব এশিয়া কাপে যাওয়ার। না গেলেও কিছু যায় আসে না, তহুরাদের জন্য আমরা উৎসব করবই। তহুরারা এই যে স্টেটমেন্ট প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন, সেই ছোটবেলা থেকে যখন আন্ডার 12 খেলতেছেন তখন থেকে এই পর্যন্ত যে স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন, এর চেয়ে বড় ব্যাপার আর হয় না। পায়ে ফুটবল নিয়ে যখন তারা রাষ্ট্রের হয়ে, দেশের হয়ে, সমাজের হয়ে এরকম সুন্দর স্টেটমেন্ট দেন, এটা অসাধারণ একটা ব্যাপার। তহুরাদের সবার জন্য শুভকামনা। এবং ওই যে থাম্বে যেটা লিখছে, মাগো ভাবনা কেন, আমি জানি আপনাদের অনেক ভাবনা মা, অনেক ভাবনা, অনেক কিছু মাথার ভিতর চেপে আছে, পরিবার চেপে আছে, সংসার চালানো চেপে আছে, আর অনেক কিছু চেপে আছে। কিন্তু ভাবনাটা ঝেড়ে ফেলেন, মনে করেন পুরো দেশ আপনাদের হয়ে ভাববে। আপনাদের ভাবনাটা ভাবার জন্য এই দেশের ছেলেপেলেরা আছে। এখন আপনারা আপনাদের মতো করে মজা করে খেলে আসেন, দুর্দান্ত কিছু স্মৃতি নিয়ে আসেন, কিছু ট্রফি বা কিছু সাকসেস আনতেই হবে এমন কোনো চাপ নাই। সবাই ভালো থাকবেন, তহুরাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।